আগামী বছরে এলডিসি থেকে বের হওয়ার লক্ষ্য, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে সরকার। অবৈধভাবে প্লট বরাদ্দ দিয়ে গুলশানের ফ্ল্যাট উপহার নেন টিউলিপ, জালিয়াতির অভিযোগে দুদকের মামলা। সাহিত্য শিক্ষার্থীর বহিষ্কার নিয়ে উত্তাল কুয়েট, উপাচার্যের পদত্যাগে এক দফা দাবি, তালা ভেঙে হলে প্রবেশ। মালয়েশিয়ায় 10 মাস ধরে কর্মী পাঠানো বন্ধ, সিন্ডিকেট বন্ধের চুক্তির ধারা সংশোধনের তাগিদ। ভরা মৌসুমেও কেজিতে 15 টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম, ব্যবসায়ীদের বিরুদ্ধে মজুতের অভিযোগ। স্বাগত জানাচ্ছি বিরতির সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শিরোনামের পর চলে যাচ্ছে পুরো খবরে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2026 সালে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণে যাবে বাংলাদেশ। এখান থেকে পেছনে ফেরার পথ নেই বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, এরই মধ্যে এলডিসি উত্তরণে উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে। এর তত্ত্বাবধান করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 2018 সালে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। সেই হিসাবে গত বছর বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন উন্নীত হওয়ার কথা থাকলেও হোঁচট খায় করোনার কারণে। কার্যক্রম পিছিয়ে তা এখন হবে 2026 সালে। এমন বাস্তবতায় এলডিসি গ্র্যাজুয়েশনে উত্তরণে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক করে অন্তর্বর্তী সরকার। আমরা মনে করি না যে গার্মেন্টস সেক্টরে খুব বেশি ঝাপটা আসবে। এটা আমি প্রথমে বললাম, যেহেতু সুযোগগুলি থাকবে আরও কিছুদিন। আর যে জিএসপি প্লাসের যে প্রশ্নটা বললেন, 32টা কনভেনশন, আমরা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং আমাদের প্রধান উপদেষ্টা একেবারে সুনির্দিষ্ট উনি ইনস্ট্রাকশন দিয়েছেন। এরই মধ্যে সম্ভাব্য চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়েছে, তা মনিটরিং করবে উচ্চ পর্যায়ের একটি কমিটি। এছাড়া দেশের বাণিজ্য সম্প্রসারণে ট্রেড নেগোসিয়েশন বডি গঠনের কথাও জানান আনিসুজ্জামান চৌধুরী। প্রত্যেক দেশেই এরকম একটা ইনস্টিটিউশন আছে যারা শুধু ট্রেড নিয়ে চিন্তা ভাবনা করছে। আমরা এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। বিজনেস সেক্টরে যারা এক্সপেরিয়েন্স আছে ট্রেডের, তাদের থেকে লোক নেব। আমরা একটা শক্তিশালী ট্রেড নেগোসিয়েটিং বডি আমরা ইনশাআল্লাহ ইয়ে করবো এবং এটা নেতৃত্বেও খুব সিনিয়র লেভেলের নেতৃত্ব থাকবে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার। সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় সফর করবেন বলেও জানান তিনি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2026 সালেই বাংলাদেশের এলডিসি উত্তরণ হবে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান জানান, ভিক্ষার ঝুলি হাতে নিয়ে বসে থাকার মনোভাব পরিহার করতে হবে। বাংলাদেশ এখন আর ভিক্ষা করার পরিস্থিতিতে নেই। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান জানান, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশকে উত্তরণের নির্ধারিত সময়সীমা পিছিয়ে দেওয়ার চিন্তা থেকে সরে এসেছে সরকার। এই জন্য যেসব চ্যালেঞ্জ আসতে পারে তা মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই উত্তরণ দেশের মর্যাদা আরও বৃদ্ধি করবে উল্লেখ করে আনিসুজ্জামান বলেন, বাংলাদেশের চেয়ে অনেক দুর্বল দেশেরও এলডিসি উত্তরণ করে গেছে, তারা পারলে আমরাও পারব। পর্যালোচনা করে আমরা মোটামুটি স্যাটিসফাইড যে আমাদের প্লেন চলবে এবং আমরা ক্রাশ হওয়ার সম্ভাবনা আমাদের তেমন নাই। আমরা ক্রুজ সাইডে ইনশাল্লাহ উঠে যেতে পারব 2026-এ। ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিনব উপায়ে প্লট জালিয়াতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার সংস্থার উপপরিচালক মনিরুল ইসলাম মামলাটি দায়ের করেন। টিউলিপ সিদ্দিক ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মোহাম্মদ খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন। ঘটনার সূত্রপাত 1963 সালে। সে বছর এই ভবনের প্লটটি ডিআইটি থেকে বরাদ্দ পান একজন বিচারপতি।
বরাদ্দের শর্ত ছিল প্লট বিক্রি করা যাবে না। পরে এই প্লট আমমোক্তারের মাধ্যমে কয়েক হাত বদল হয়। দুদকের অভিযোগ, শরিককারীদের দ্বন্দ্বের সুযোগ নেয় স্টার্ন হাউজিং। আমমোক্তারদের অবৈধ দেখিয়ে প্লটটি বরাদ্দ নেয় এই হাউজিং কোম্পানি। এই চক্রান্তে সহায়তা করে রাজুকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মোহাম্মদ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেন। অভিযোগ আছে তারা কাজ করেছে টিউলিপের নির্দেশে। দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় যে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদকের অভিযোগ, টিউলিপ সিদ্দিকী তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে স্টার্ন হাউজিংকে এই প্লট পাইয়ে দেয়, যার বিনিময়ে টিউলিপকে একটি ফ্ল্যাট দেওয়ার অভিযোগ করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট রিজওয়ানা সিদ্দিকী ওরফে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজুকের আইন উপদেষ্টা, দুজন আইন উপদেষ্টা এখানে সম্পৃক্ত ছিলেন এই বিনামূল্যে গুলশানের একটি ফ্ল্যাট গ্রহণের ক্ষেত্রে। এখানে আরও দুজন অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ছিলেন। দুদক আরও জানায়, দায় থাকার পরও মৃত্যুবরণ করায় ইস্টার্ন হাউজিংয়ের তৎকালীন চেয়ারম্যান জহুরুল ইসলাম ও রাজুকের সাবেক আইন উপদেষ্টা সেলিমকে এই মামলায় আসামি করা হয়নি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজুকের প্লট দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের 2 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজের আদালত এই পরোয়ানা জারি করেন। 5 আগস্টের পর একে একে বেরিয়ে আসতে শুরু করে সরকারি বিভিন্ন মহলের নানা অপকর্মের নথি। এবার নতুন করে সামনে এলো ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের পূর্বাচলের প্লট বাগিয়ে নেয়ার তথ্য। অভিযোগে বলা হয়, রাজধানীতে স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী পদের ক্ষমতা খাটিয়ে পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। প্লট দেয়া হয় সজীব ওয়াজেদ জয়কেও, আর তাদেরকে নানাভাবে সহযোগিতা করে সরকারি বেসরকারি কর্মকর্তারা। রাজুকের নিয়মকানুন না মেনে ক্ষমতা অপব্যবহার করে তারা তাদের নামে এই প্লট দুটি নিয়ে নেয় এবং দখল নেয় এবং রেজিস্ট্রি করেও নিয়ে নেয়। তাদের তদন্তে দেখা যাচ্ছে যে আপনারা জানেন যে ধানমন্ডি সুধা সদন, এই সুধা সদনে শেখ হাসিনা নিজেও মালিক আছে এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও মালিক আছে, তারা আরও অন্যান্য প্লটের মালিক আছে। মঙ্গলবার দুদকের পৃথক 2 মামলায় শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত। আজকে মামলাটি তাদের বিরুদ্ধে আমলে নেওয়া হয় এবং পরবর্তী তারিখ 29/4 পরবর্তী তারিখের জন্য দিন ধার্য আছে। এর মধ্যে তাদেরকে আদালতে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। 29 এপ্রিল আসামিদের গ্রেফতার বিষয়ে প্রতিবেদন জমা দিতে হবে। এ নিয়ে দুদকের করা 6 মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের তামাকুমন্ডি লেনের একটি মার্কেটে আগুন লেগেছে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিজন। আর রিজন, এই আগুন কিভাবে লাগলো এবং আগুন কতটুকু ছড়িয়ে আছে মার্কেটে? দেখুন, আগুন কিভাবে লেগেছে সেটি আসলে এখনো পর্যন্ত নির্ণয় করা যায়নি। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলার চেষ্টা করছি, তাদের সঙ্গে আসলে আমাদের ঠিক সেভাবে কথা হওয়ার সুযোগ হয়নি। তবে এখানে মার্কেট কর্তৃপক্ষ অর্থাৎ রিয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডি লেনের যারা কমিটিতে আছেন, যারা সাধারণ সম্পাদক কিংবা সভাপতি রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছে সেটি হচ্ছে, আজকে রাত 8টার দিকে, 8টার শুরুর দিকে হঠাৎ করে যে তামাকুমন্ডি লেনের যে রহমান ম্যানশন রয়েছে, তো আমার পেছনটায় আপনি যেখানে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে কাজ করতে দেখছেন, সেই মার্কেটের 3 তলায় একটি জুতার গোডাউনে হঠাৎ করে প্রথমে লোকজন সেখান থেকে ধোঁয়া বেরোতে দেখে এবং পরবর্তীতে সেখানে আগুন ধরে যায়। এবং বাস্তবতা হচ্ছে, সেই সময় যেহেতু আশপাশের সবগুলো দোকানেই কর্মচারীরা বেচা ব্যক্তির মধ্যে ছিল, সংগত কারণে এখনও পর্যন্ত সেখানে কোনো রকমের হতাহতের ঘটনা ঘটেনি বলে আমাদেরকে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনি জানেন যে চট্টগ্রামের যে রিয়াজউদ্দিন বাজার, এখানে আসলে ছোট বড় 3 থেকে 400টি মার্কেট রয়েছে এবং এই মার্কেটগুলো এত বেশি ঘিঞ্জি, যেখানে আসলে আগুন লাগলে খুব সহজে সেখানে ফায়ার সার্ভিস কর্মীদেরকে পৌঁছানো, গণমাধ্যম কর্মীদেরকে পৌঁছানো, এমনকি এই মার্কেটে যারা দায়িত্বে আছেন তারাও
সেই জায়গাগুলোতে পৌঁছানো এটি একটা রীতিমতো দুরূহ ব্যাপার। আজকেও আমরা যেটা দেখছি সেটি হচ্ছে অসংখ্য তারের জঞ্জাট সরিয়ে তারপর ফায়ার সার্ভিসকে সেখানে কাজ করতে আমরা দেখছি। আমরা এখানে কমিটির যারা রয়েছেন তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে আগুন এখনো পর্যন্ত একটি গোডাউনের মধ্যেই সীমিত আছে, অর্থাৎ সেই গোডাউন থেকে এখনো পর্যন্ত আগুন অন্যদিকে ছড়ায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে এমন ঘোষণা না দিলেও আমরা শুরুতে যতটা আগুনের যত তীব্রতা দেখেছিলাম আমরা দেখছি সেই তীব্রতা ক্রমশ কাটতে শুরু করেছে। কিছুক্ষণ আগে আমরা প্রচণ্ড ধোঁয়া দেখেছিলাম, সেই ধোঁয়ার আস্তরণও আস্তে আস্তে কমতে শুরু করেছে। আমরা কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস যখন আনুষ্ঠানিকভাবে এখানে আগুনটি কেন লেগেছিল, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কোন ধরনের হতাহতের ঘটনা আছে কিনা সে বিষয়ে যখন আনুষ্ঠানিকভাবে জানানো হবে তখন আমরা আসলে জানতে পারবো যে এখানে কী ঘটেছিল। আপনি দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের লোকজন তারা পানি ছিটাচ্ছে এবং সেই কারণে আমাদের আসলে এই জায়গা ত্যাগ করা ছাড়া কোনো গত্যন্ত নেই। আপনি দেখতে পাচ্ছেন এখানে মার্কেটের যারা ব্যবসায়ী রয়েছেন তারা এই আগুন নেভানোর যে কাজ সেটি ত্বরান্বিত করার জন্য ফায়ার সার্ভিসকে তারা সহযোগিতা করে যাচ্ছেন। আমরা মার্কেট কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন আসলে আগুন যাতে কোনোভাবেই ছড়াতে না পারে সেই বিষয়টিকে মাথায় রেখে তারা এবং ফায়ার সার্ভিস এখানে কাজ করছে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ইতিমধ্যে এখানে কাজ শুরু করেছে। আমরা দেখেছি জানালার যে গ্রিল আছে সেগুলোকে খন্দা দিয়ে ভেঙে তারপর সেখানে আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা এই আগুন সম্পর্কে আপডেট নেব। ধন্যবাদ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের 37 শিক্ষার্থী বহিষ্কারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 4 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু এবং 2 মে হল খোলার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে তারা। 6 দফা দাবি থেকে সরে গিয়ে উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবি ঘোষণা করে শিক্ষার্থীরা। তালা ভেঙে ঢুকে বিভিন্ন হলে। সংঘর্ষের প্রায় 2 মাস পর সোমবার রাতে কুয়েটের সিন্ডিকেট সভায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে 4 মে শিক্ষা কার্যক্রম চালু ও 2 মে হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সিন্ডিকেটের সিদ্ধান্তকে প্রহসন বলছে শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করে তারা। পরে তালা ভেঙে 6টি হলে প্রবেশ করে তারা। যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে সেহেতু আমরা 6 দফা থেকে 1 দফা ঘোষণা করছি। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। 37 জনের নামে প্রহসনমূলক বহিষ্কার আদেশ দেওয়া হয় এবং আমরা সেটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি প্রত্যেক কুয়েটিয়ান। এই ক্যাম্পাসে নিরীহ শিক্ষার্থীদের প্রতি আক্রমণ করা হয়েছে এবং এই নিরীহ শিক্ষার্থীদের কি যাদের উপর আক্রমণ করেছে তাদের উপরে আবার মামলা চাপিয়ে দেওয়া হয়েছে, হয়রানি করা হচ্ছে। ছাত্রদের কোনো বিষয়ে জোর করেন না বলে দাবি করেন উপাচার্য। হলের তালা ভাঙার বিষয়টি সিন্ডিকেটকে জানানো হবে বলেও জানান তিনি। এই আন্দোলনের প্রথম থেকেই ছাত্রদেরকে কোনো কিছুতে ফোর্স অ্যাপ্লাই করি না, আমি জোর করি না কোনো কিছুতে। যে কাজটা বেআইনি হবে আমি জাস্ট সিন্ডিকেটে উপস্থাপন করবো এবং সিন্ডিকেট যে সিদ্ধান্ত দিবে ওইটুকু আমি এক্সিকিউট করবো, আমি নিজে থেকে কোনো কিছু করতে পারবো না। 18 ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষ হয়। 3 সদস্যের তদন্ত কমিটি গঠন এবং অজ্ঞাত কয়েকশো জনের নামে মামলা করে কুয়েট প্রশাসন। 25 ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ও হল খালি করার নির্দেশ দেওয়া হয়। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। ভরা মৌসুমেও রাজধানীর বাজারে হঠাৎ করে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। 15 টাকা পর্যন্ত বেড়ে মান ভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে 50 থেকে 65 টাকায়। দাম আরও বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা, তবে কৃষকরা বলছেন দাম না পাওয়ায় বাধ্য হয়ে সংরক্ষণ করছেন তারা। বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর তাগিদ ভোক্তাদের। ভরা মৌসুমে বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকে, কিন্তু রাজধানীর বাজারগুলোতে দেখা গেছে ভিন্ন চিত্র। বিশেষ করে পহেলা বৈশাখের পরপরই আড়তগুলোতে কমে যায় পেঁয়াজের সরবরাহ, এতে বাড়তে শুরু করে দাম। ব্যবসায়ীরা বলছেন পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ করেই পাইকারিতে দাম বেড়ে গেছে। পেঁয়াজ ইতোমধ্যে মজুত করা হয়েছে বলেও অভিযোগ তাদের। বাজারে এখন বর্তমান আপনার চলতেছে 50 টাকা কেজি, আর যেটা ফরিদপুর ওটা 45-46, আবার পাবনা এর চেয়ে ভালো যেটা এটা আপনার 55। কম উঠতেছে পেঁয়াজ, বেচতেছে না গৃহস্থেরা, তার জন্যই মানে খরিদ্দার বেশি, কাস্টমার বেশি, পেঁয়াজ কম উঠতেছে। এদিকে খুচরা বিক্রেতাদের অভিযোগ পাইকারি ব্যবসায়ীরা এখন থেকেই পেঁয়াজ কিনে মজুত করছেন, আবার অনেকেই বেশি করে পেঁয়াজ কিনে রাখছেন, ফলে বাধ্য হয়ে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। দাম ভালো এটি রাখি পেঁয়াজ, আলি পেঁয়াজ তো এটি রাখার জন্য বিরজ চাঙের উপরে রাখতেছে।
তবে কৃষকরা বলছেন এবার পেঁয়াজের মৌসুমে উৎপাদন কম হয়েছে। উৎপাদন খরচের তুলনায় দাম না পাওয়ায় আপাতত বিক্রি না করে সংরক্ষণের প্রতি আগ্রহ তাদের। কিছু জায়গায় শিলা বৃষ্টি এবার দানা কারেন্ট পক্ষে পুড়ে গেছে। অনেকের চিন্তা ভাবনা করতেছে যে দানা এবার হয়তো দাম বাড়বে, যার কারণে পেঁয়াজটা আমাদের রাখারই দরকার। কিছু মানুষ বেচছে, ছেঁকা পর্যন্ত উঠেছে, তখন বেচছে, এমন মানুষ হয়ে গেছে উঠে না, সব হাই করে ছুঁয়ে দিচ্ছে, আগে উঠে। বাজার মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের। তাই দাম নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর তাগিদ তাদের। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেঘনা আলমের বিরুদ্ধে প্রচলিত আইনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী। আর ডিবি প্রধানের বদলি রুটিন কাজের অংশ বলে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। মঙ্গলবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভায় তারা এই কথা বলেন। উপদেষ্টা দাবি করেন এই সরকারকে ৫ বছর যাওয়ার কথা তার নয়, জনগণের। মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে বুধবার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে তাকে 1 মাসের আটকাদেশ দেয় আদালত। এ ঘটনায় আলোচনা সমালোচনা হয় নানা মহলে। এরপরেই আসে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে পদ থেকে সরিয়ে দেওয়ার খবর। এছাড়া মেঘনার আটকাদেশ কেন অবৈধ নয় জানতে রোববার রুল জারি করে হাইকোর্ট। এ পরিস্থিতিতে রোববার আইন উপদেষ্টা জানান, মেঘনা আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তবে তাকে আটকের প্রক্রিয়া ঠিক হয়নি। কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে, স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। সচিবালয়ের সভা শেষে খোদা বক্স চৌধুরী বলেন, আইন উপদেষ্টা কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলেছেন তার জানা নেই। আইন উপদেষ্টা স্বরাষ্ট্রের কাছে এ বিষয়ে কিছু জানতে চাননি বলেও জানান তিনি। এ সময় ডিবি প্রধানের বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন উপদেষ্টা মহোদয় কি প্রেক্ষিতে বলেছে আমরা তো জানি না, এটা তো ওনাকে জিজ্ঞেস করতে হবে বিষয়টা কেমন। আর উনি তো আমাদেরকেও এই বিষয়ে বলেন নাই যে আমি এই কারণে বলেছি, আপনারা এটা জানান। এইটা তো পুলিশের ক্ষেত্রে অনেকের যাবে আসবে, এটা তো একটা নিয়ম। না না না, এই সব কোনো ঘটনাকে কেন্দ্র করে না, এইটা একটা নর্মাল প্রসেস। উনি হয়তো অসুস্থ আছে বা অন্য কোনো কিছু আছে। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে রাঘব বোয়ালদের কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু এখন রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে। আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতেছি না। আমার জালে যেটাই আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি। আপনি একটা যদি বলেন যে জালে আসার পরে আমি ছেড়ে দিছি, তো আমার বলতে পারেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনী আগের চেয়ে অনেক ভালো কাজ করছে। পর্যায়ক্রমে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন কার্যকর হবে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দফা বৈঠকের পর প্রতি লিটার সয়াবিন তেলের দাম 14 টাকা বাড়ালো সরকার। এতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 175 থেকে বেড়ে দাঁড়ালো 189 টাকায়। মঙ্গলবার সচিবালয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে এক সভা শেষে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের এই তথ্য জানান। থেকে বাড়তি দামে বিক্রির খবরে বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি করেছেন ব্যবসায়ীরা, এতে ক্ষুব্ধ ক্রেতারা। গেল বছর ডিসেম্বরে সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়িয়ে লিটার প্রতি নির্ধারণ করা হয় 175 টাকা। এদিকে ভোজ্য তেলের আমদানি পর্যায়ে শুল্ক কর অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে গত 31 মার্চ। ফলে চলতি মাসের শুরু থেকে আবারও দাম বাড়াতে ট্যারিফ কমিশনে চিঠি দেন ভোজ্য তেল পরিশোধন কারখানা মালিকরা। সচিবালয়ে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সয়াবিন ও পাম তেলের নতুন দাম ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়। ফলে এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 189 টাকায়। অন্যদিকে প্রতি লিটার খোলা সয়াবিন ও পাম তেলের দাম 12 টাকা বাড়িয়ে 169 টাকা করা হয়েছে। সহযোগিতার ভিত্তিতে আমরা 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতলের ক্ষেত্রে, এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। আমরা এটা নির্ধারিত হয়েছে আজকে। তেলের দাম বাড়ায় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে, এতে ভোগান্তিতে ক্রেতারা। মাল নাই, 2 দিন ধরে শুক্র শনি এবং মাল নাই, আগে মাল দিয়ে সবাই চলতেছে। তারা ইচ্ছা মতো দাম বাড়া দেয়, দাম বাড়ানোর কি আর 3-4 দিন আগে সরবরাহ কমায় দেয়, আবার দাম বাড়ায় সরবরাহ ঠিক রাখে। স্বাভাবিক খরচ তো বাড়বেই। আমরা তেলের দাম যদি 14 টাকা করে লিটার প্রতি বাড়ে, তাহলে আমাদের চাপ পড়ে গেল না। বন্ধ থাকা ভোজ্য তেল কারখানা আবার চালু করে বাজারের প্রতিযোগিতা তৈরি করা হলে দাম কমে আসবে বলে আশা করেন বাণিজ্য উপদেষ্টা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত বিএনপি নেতাকর্মীরা দলটিকে নিঃশেষ করে দিতে পারে।
কাজেই তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। মঙ্গলবার বিকেলে রাজধানীর মিরপুরে এনসিপি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীর উপর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এই আহ্বান জানান। এ সময় এনসিপি নেতারা বলেন, অফিস দখলের ঘটনাকে কেন্দ্র করে সোমবার মধ্যরাতে স্বেচ্ছাসেবক দলের রূপনগর থানার সাবেক সাধারণ সম্পাদক এসআই টুটুলের নেতৃত্বে হামলা করা হয়েছে। লুকিয়ে থাকা ছাত্রলীগ নেতাকে ধরিয়ে দেওয়ার নাম করে তাদের ডেকে নেওয়া হয়। ঘটনার পর পুলিশ বিষয়টি জেনেও কোনো পদক্ষেপ নেয়নি অভিযোগ তাদের। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান আন্দোলনকারীরা। এরপরে একটি প্রতিবাদ মিছিল বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিরপুর 11 নম্বরে গিয়ে শেষ হয়। জনাব তারেক রহমানকে আহ্বান করব, আপনার দলের যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজের সাথে জড়িত, তাদেরকে শুধু দলীয়ভাবে বহিষ্কার করলেই হবে না, তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এই সন্ত্রাসীরা শুধুমাত্র বিরোধী দলের নেতা কর্মীদের উপরে হামলা করে ক্ষান্ত হবে না, তারা বিএনপিকে নিঃশেষ করে দিবে। ভারত, নেপাল ও ভুটান থেকে বেশ কয়েকটি পণ্যের উপর আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। প্রজ্ঞাপন অনুযায়ী সুতা, গুঁড়া দুধ, টোব্যাকো, নিউজপ্রিন্ট, বিভিন্ন ধরনের কাগজের বোর্ড সহ একাধিক পণ্য আমদানিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা জারি করে এনবিআর। প্রজ্ঞাপনে বলা হয়, নেপাল ও ভুটানে উৎপাদিত এবং প্রক্রিয়াজাত সুতা ও আলু ছাড়া অন্য সব পণ্য আমদানি করা যাবে, তবে ভারতের ক্ষেত্রে আরও বিস্তৃত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ডুপ্লেক্স বোর্ড, নিউজপ্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, সুতা, আলু, গুঁড়া দুধ, টোব্যাকো, রেডিও টিভি পার্টস, সাইকেল ও মোটর পার্টস, সিরামিক ও স্যানিটারিওয়ার, স্টেইনলেস স্টিলওয়্যার, মার্বেল স্ল্যাব এবং টাইলস এবং মিক্সড ফেব্রিক্স পণ্য ভারত থেকে আমদানি নিষিদ্ধ করা হয়েছে। আর এই ছিল বিরতির সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আমন্ত্রণ রইল পরের আয়োজনে।